এলি রে মায়াবতী? হ্যাঁ তন্ত্রমাতা, হ্যাঁ, তুমি আমাদের বাঁচাও। আমরা রাজা রানী হয়েও রাজ্যের উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা চাই ওই রাজাকে বশীকরণ করে আমরা রাজ্যের ভার নিতে। তুমি কিছু করো তন্ত্রমাতা, তুমি আমাদের শেষ ভরসা। এই নে, এটা হলো রক্তজবার মন্ত্রপুত রস। আমি যা বলছি তাই হবে, দেখবি তাই হবে। এই নিন তন্ত্রমাতা, এটা আপনার উপহার। আমরা এখানে এসেছি, এটা যদি মহারাজের কানে একবার যায় তবে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করবে, মনে রাখিস। না না মন্ত্রী মশাই, আমি কাউকে কিছুই বলবো না। কমলিকা, এখন আমার অনেক সুস্থ অনুভব হচ্ছে। আমি ভাবছি তোমাকে নিয়ে অন্য কোনো রাজ্য থেকে ঘুরে আসি। অনেকদিন তোমাকে কোথাও নিয়ে যাওয়া হয় না। তা হবে কোনো এক সময় রাজা মশাই। এ কি মায়াবতী তুমি? আর তুমি কি দিলে মহারাজের শরীরে? না, আসলে পীর বাবার মাজারের পানি এনেছি রানীমা, ওটাই দিয়েছি। আমরাও সবাই দিয়েছি রানীমা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কক্ষে যাও। আমি আর মহারাজ এখানে একটু বসে গল্প করব। হ্যাঁ হ্যাঁ, গল্প করো। তুমি বরং মহারাজের সাথে শেষ গল্পটা করে নাও, দেখো কি হয় এবার। আচ্ছা রানীমা, ঠিক আছে, আমি এখন কক্ষে যাচ্ছি। আমার শরীরটা আবার যেন কেমন খারাপ লাগছে। চলো বরং এখন কক্ষে যাই। হ্যাঁ মহারাজ, হ্যাঁ চলুন, একটু ঘুমাবেন কক্ষে গিয়ে। তন্ত্রমাতার কাছ থেকে আনা রক্তজবার রস দেওয়ার কারণে রাজা মন্ত্রীর বশীকরণ হয়ে যায়, আর মন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজা সকল কাজকর্ম করতে থাকে। এরপর মন্ত্রী রাজাকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে। কিছুক্ষণ পরে রানীকে ডেকে পাঠানো হয় মহারাজের কাছে। কি হয়েছে মহারাজ, কেন ডেকেছেন আপনি? পাপিষ্ঠা নারী, তোর জন্য আমি সমস্ত প্রজার কাছে ছোট হয়ে আছি এখনো। কি হয়েছে মহারাজ, আপনি এগুলো কি বলছেন? মন্ত্রী মশাই, এই পাপিষ্ঠা নারীকে আমার সামনে থেকে এক্ষুনি নিয়ে গিয়ে কারাগারে বন্দি করুন। এই যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। না মহারাজ, না, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি এখনো বলছি, আমি সেদিন ইঁদুরছানা জন্ম দিইনি। আমি আমার বাচ্চার কান্না শুনেছি মহারাজ। আপনি বিশ্বাস করুন, আজ আমি বুঝতে পারছি এটা কোনো একটা বিরাট ষড়যন্ত্র। সর্বনাশ, রানীমা তো কথা অন্যদিকে ঘোরাচ্ছে এখন। তখন আবার কেঁচো খুঁড়তে যেন কেউটে না বের হয়। এই আপনি কি বলছেন রানীমা? আপনার উপর আবার কে ষড়যন্ত্র করবে? আপনি সত্যিই ইঁদুরছানা জন্ম দিয়েছেন। বিশ্বাস না হলে ওই দাইমাকে গিয়ে জিজ্ঞেস করুন আপনি। না মন্ত্রী, না, এ কিছুতেই হতে পারে না। মন্ত্রী, আপনি দেখছেন কি? এই পাপিষ্ঠা নারীকে গুপ্ত কুঠুরিতে এক্ষুনি বন্দি করুন, আর তা না হলে এই রাজপ্রাসাদ থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিন। তার আর দরকার হবে না মহারাজ, আমি নিজেই চলে যাচ্ছি এখান থেকে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমি আবার আসব, ঠিক আসব, তবে একা নয়, আমার সন্তানকে সাথে নিয়ে। এই বলে রানী কমলিকা রাজপ্রাসাদ থেকে চলে যায় এবং ওই দাইমার খোঁজ করতে থাকে।
এখানেই তো দাইমা থাকতো শুনেছি। দাইমার বাড়িতে তো তালা মারা দেখছি। এখন আমি দাইমাকে কোথায় খুঁজবো? দাদিমা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, তুমি খেয়ে নিও। সাবধানে যেও দাদু ভাই, সাবধানে যেও। আহারে দাদু ভাই, আজ তোমার সঙ্গে এই অন্যায় না হলে ওই গৌরীপুর রাজ্যের রাজকুমার হিসেবে থাকতে তুমি, আর আজ তুমি এভাবে এখানে এত কষ্ট পাচ্ছ। বিধাতা, ভাগ্যের কি নিষ্ঠুর খেলা তোমার। মনে করেছিলাম তুমি এখানে ভালোই থাকবে, কিন্তু তোমাকে আমার ভাই আর ভাইয়ের বউয়ের কাছে এনে দিয়ে গিয়েছিলাম। তারাও ওই অভিশপ্ত কাল বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেল। দাদি, তোমার কাশিটা তো বড্ড বেড়েছে, আমি ডাক্তারবাবুকে নিয়ে আসি যাই। না দাদু ভাই, না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। না দাদি, তোমার অসুখ আজ অনেকদিন হলো, ভালো হওয়ার কোনো নামগন্ধ নেই। আর তুমি চুপ করে শুয়ে থাকো, আমি এক্ষুনি গিয়ে ডাক্তারবাবু বা ওষুধ নিয়ে আসি তোমার জন্য। এই বলে রাজকুমার ডাক্তারকে নিয়ে আসতে ডাক্তারের চেম্বারে চলে যায়। কে কে এই গভীর জঙ্গলে কান্না করছে? ওমা, কে আপনি? এই জঙ্গলে একা বসে কান্না করছেন কেন? বাবা, আমি গৌরীপুর রাজ্যের রানীমা। আমি আমার স্বামী সন্তান সব হারিয়ে অভাগীর মতো ঘুরে বেড়াচ্ছি, আর আমি দুদিন ধরে কিছুই খাইনি বাবা। বাবা, তুমি আমাকে কিছু খাবার দেবে? আমার যে অনেক সৌভাগ্য, স্বয়ং রানীমার সাথে আমার সাক্ষাৎ হলো। কিন্তু রানীমা, এখন তো আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। এখানে শুধু আমার অসুস্থ দাদির জন্য ওষুধ আছে। আপনি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুন, বাড়িতে আমার দাদিমা ছাড়া কেউই নেই, আর দাদিমা আপনাকে দেখে অনেক খুশি হবে। এরপর রাজকুমার রানীমাকে তাদের বাড়িতে নিয়ে আসে। দাদিমা, উঠে বসো, দেখো কাকে এনেছি। দাদু ভাই, কে? এই দেখো দাদিমা, গৌরীপুর রাজ্যের রানীমা এসেছে এখানে। কে? ও মা, রানীমা, আপনি? দাইমা, আপনি? হায় রে বিধাতা, তুমি তাহলে এতদিন পরে আমার ডাকে সাড়া দিলে। দাইমা, আমি আপনাকে 18 বছর ধরে খুঁজে চলেছি, আজ আমি আপনাকে খুঁজে পেয়েছি। দাইমা, আমাকে আপনি আসল সত্যিটা বলুন। আমি কিন্তু সেদিন ইঁদুর ছানা জন্ম দিইনি। আমি আমার বাচ্চার কান্না স্পষ্ট শুনেছি। আর চুপ করে থাকবেন না দাইমা, এবার অন্তত কিছু বলুন। ঠিক আছে রানীমা, ঠিক আছে, তাহলে শুনুন। দাসী, যাও মহারাজকে খবর দিয়ে এসো রানীমার যমজ সন্তান প্রসব করেছেন। দাঁড়াও, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমার কথা কান খুলে শুনে নাও। আমি যেমনটা বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। আর আমার কথা যদি তোমরা না শোনো, তাহলে আমি রাজাকে বলে এমন ব্যবস্থা করব যাতে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এগুলো কি বলছেন আপনি? না না রানীমা, আপনি এরকম করবেন না আমাদের সাথে। আপনি বলুন আমাদের কি করতে হবে। এই বাচ্চাগুলোকে তোমাদের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। উপরে একজন ঈশ্বর আছেন,
পাপের শাস্তি তোমাদের পেতেই হবে, এই আমি বলে দিয়ে গেলাম, পেতেই হবে তোমাদের। দাইমা, আপনি কি রাজকুমার আর রাজকুমারীকে সত্যি মেরে ফেলবেন? তুমি পাগল হয়ে গেছো দাসী? নিষ্পাপ ফুলের মতো দুটো শিশুকে আমি হত্যা করব? পাপ আমি কিছুতেই করতে পারবো না দাসী, কিছুতেই না। দাসী, তুমি রাজকুমারীকে জলে ভাসিয়ে দাও, বিধাতা নিশ্চয়ই এর একটা গতি করবেন। আর আমরা মন্ত্রী মশাইকে বলবো আমরা ওদের মাটিতে পুঁতে দিয়েছি। হ্যাঁ রানীমা, হ্যাঁ, আপনি সত্যি কোনো ইঁদুর ছানা সেদিন জন্ম দেননি। আপনার কোল আলো করে এসেছিল দুই সন্তান, আমাদের রাজকুমার আর রাজকুমারী। কিন্তু মন্ত্রী আর মন্ত্রী বউয়ের ষড়যন্ত্রে আপনার সন্তান ইঁদুরের বাচ্চা হিসেবে পরিণত হয়েছিল। আমাকে ক্ষমা করুন রানীমা, আমি সেদিন আপনার রাজকুমারকে রক্ষা করতে পারলেও রাজকুমারীকে রক্ষা করতে পারিনি। আর এই হলো সেই গৌরীপুর রাজ্যের হবু রাজা, আপনার রাজকুমার। এ তুমি কি বলছো দাদি? আমি কেন রাজকুমার হতে যাব? আমি তো তোমার নাতি। না দাদু ভাই, না, আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি। তুমি আমার নাতি নও, তুমি গৌরীপুর রাজ্যের হবু রাজা। আর তোমার সঙ্গে তোমার বোনও নিখোঁজ, তোমাকেই ওকে খুঁজে বের করতে হবে রাজকুমার। হায় বাবা, আমি তোকে অনেক খুঁজেছি আর আজ তোকে খুঁজে পেলাম। রাজকুমার, এখন তোমাকে তোমার হারিয়ে যাওয়া রাজকন্যা বোনকে খুঁজে বের করতেই হবে, এটা তোমার কর্তব্য। হ্যাঁ দাদিমা, আমি এক্ষুনি যাচ্ছি আমার রাজকন্যা বোনকে খুঁজতে। দাঁড়াও রাজকুমার, আমিও যাব আমার মেয়ে রাজকন্যাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে মা, ঠিক আছে, চলো তাহলে। আর দাদিমা, আমরা না আসা পর্যন্ত তুমি কিন্তু সাবধানে থেকো। ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, তোমরা তবে সাবধানে যাও। আর শুনুন রানীমা, একটা কথা, রাজকুমার আর রাজকুমারীর গায়ে ছোটবেলায় রাজ চিহ্ন ছিল, এটা আমি আপনাকে বলে দিলাম, যাতে আপনার রাজকুমারীকে খুঁজে পেতে সুবিধা হয়। ঠিক আছে দাইমা, ঠিক আছে, এটা বলে আপনি ভালোই করলেন। কি হলো বাবা, তোমরা কি বলতে আমাকে এখানে ডেকেছো? পারুল মা, তোকে আজ একটা সত্যি কথা বলবো, সেই জন্য তোকে এখানে ডাকা মা। সত্যি কথা? কি সত্যি কথা বাবা? তাহলে শোন মা, তুই আমার সন্তান না, তোকে আমরা ছোটবেলায় নদীতে খুঁজে পেয়েছিলাম। এসব কি বলছো বাবা তুমি? হ্যাঁ মা, হ্যাঁ, তাহলে শোন। কে কান্না করছে এই জঙ্গলে? ওই নদীর পাশ থেকে আসছে মনে হয়, যাই তাহলে দেখে আসি। এ কি, এই নদীতে মানব শিশু এলো কোথা থেকে? হাই বিধাতা, এ তো কি সুন্দর বাচ্চা, শরীর থেকে যেন চাঁদের আলো উপচে পড়ছে, আর মুখটাও কি মায়াবী। কিন্তু এত বড় নদীতে সে এলো কি করে? আর হাতে তো রাজ চিহ্ন আঁকা, আর গলায় মুক্তোর মালা, দেখে তো মনে হচ্ছে কোনো রাজকুমারী। তাহলে কি ওই ভৈরবী মায়ের কথাই সত্যি হলো? তোকে দেখলে তো তোর মা মাটিতে পা রাখবে না রে, সব সময় বুকে জড়িয়ে রাখবে, দেখবি অনেক ভালোবাসবে তোকে, অনেক ভালোবাসবে। শিখা, ও শিখা, কই গেলে? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, 7 রাজার ধন গো,
7 রাজার ধন। দেখো কাকে এনেছি। এ কি পারুল মা, তুই কান্না করছিস কেন? এই অসহায় বাবা মা কি তোকে কোনো অযত্নে রেখেছে বা কোনো কষ্ট দিয়েছে তাই কান্না করছিস? না মা, না, এসব কি বলছো তুমি? তোমরা আমাকে অনেক ভালোবাসো। আমি জানি তোমরা তোমাদের সাধ্যের বাইরে গিয়েও আমাকে ভালো রাখার চেষ্টা করেছো। আমি তো নিজের চোখে দেখেছি। তোমরাই আমার আসল বাবা মা। আর মা, তুমি তো আমাকে ছোটবেলায় মা যশোদা আর কৃষ্ণের গল্প কাহিনী শুনিয়েছিলে, তাই না? সেই কৃষ্ণকে জন্ম না দিয়েও যশোদা কত যত্নে লালন পালন করেছিল। আমার শুধু একটাই কথা জানার আছে মা, কেন কেন আমার বাবা মা আমাকে এভাবে জন্ম দিয়ে নদীতে ভাসিয়ে দিল? না মা, না, তুই এভাবে বলিস না। ওরা নিশ্চয়ই বাধ্য হয়েছিল তোকে নদীতে ভাসিয়ে দিতে। আচ্ছা পারুল মা, সেসব কথা পরে হবে। কিন্তু পারুল মা, তুই সারা জীবন এই অসহায় বাবার মেয়ে হয়েই থাকবি রে মা। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমরাই আমার আসল বাবা মা। রাজকুমার আর রানী কমলিকা ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে তারা আসে পারুলের বাড়ির সামনে। বাবা, আমি আর পারছি না। হাঁটতে হাঁটতে আমার খুব ক্লান্তি লাগছে আর আমার খুব জল তেষ্টাও পেয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, চলো এই বাড়িতে গিয়ে একটু জিরিয়ে নি বরং। কেউ আছেন ঘরে? থাকলে একটু বাইরে আসুন না। হ্যাঁ বলুন, কি দরকার আপনাদের? আসলে আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু জিরিয়ে নিতে এলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন, আপনারা ঘরে আসুন। এরপর পারুলের মাকে কমলিকা এখানে আসার উদ্দেশ্যে এবং তাদের সব কথাগুলো খুলে বলে। আর পারুলের মায়ের সব কথা শুনে তার মনে একটা সন্দেহ হয়, আর সেই জন্য পারুলের মা শিখা পারুলের ছোটবেলার গলার মুক্তার হার দেখায় রানী কমলিকাকে। আর এও বলে পারুলের গায়ে একটা রাজ চিহ্ন আছে। আর কমলিকা এটা দেখে বলে, এটা এটা তুমি কোথায় পেলে? আমার বংশের মুক্তার হার এটা। আর দাইমা আমাকে আমার সন্তানের শরীরে রাজচিহ্নের কথা বলেছিল। তবে কি আমার মেয়ে আপনাদের কাছে? হ্যাঁ রানীমা, হ্যাঁ, ওর গায়ে রাজচিহ্ন আঁকা আছে। আর ওই হলো আপনার হারিয়ে যাওয়া রাজকন্যা রানীমা, আমাদের পারুল। হায় বিধাতা, তবে এই অভাগীকে তুমি তার মানিকদের এভাবে ফিরিয়ে দিলে? ওরে মা, তুই আমার রাজকন্যা রে মা। ওদের জন্যই যে আমি হয়তো বেঁচে ছিলাম। এখন তোমাদের একটাই দায়িত্ব রাজকুমার আর রাজকুমারী, তোমাদের বাবা মহারাজকে ওই ষড়যন্ত্রী মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের হাত থেকে তোমাদের বাবাকে রক্ষা করা। ওরা তোমাদের বাবাকে বশীকরণ ওষুধ দিয়ে বশ করে ওদের স্বার্থ হাসিল করছে। তোমাদের বাবাকে তোমাদের বাঁচাতেই হবে সোনারা। হ্যাঁ মা, হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের বাবাকে মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের হাত থেকে রক্ষা করব। হ্যাঁ পারুল মা, নিশ্চয়ই যাবি। আর রাজাকে বশীকরণ কাটানোর জন্য আমি ফকির বাবার থেকে মন্ত্রপুত জল নিয়ে আসব। যেই কথা সেই কাজ। যদু ফকির বাবার কাছ থেকে গিয়ে মন্ত্রপুত জল নিয়ে আসে। এরপর সবাই মিলে তারা রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। তোমরা তোমরা কারা? তোমরা এখানে কেন? প্রহরী, প্রহরী, তোমরা কোথায়? রাজা চিৎকার করার সময় বশীকরণ মন্ত্রপুত জল পারুল রাজার গায়ে ছিটিয়ে দেয় এবং কিছুক্ষণ পর রাজার বশীকরণ কেটে যায়। এরপর কমলিকা, তুমি তুমি এভাবে কেন? আর এরা কারা?
মহারাজ, মহারাজ, এরাই হলো আপনার আর আমার রাজকুমার আর রাজকুমারী। কি বলছো এসব তুমি কমলিকা? রাজকুমার আর রাজকুমারী মানে? এরপর কমলিকা রাজাকে আগের সব ঘটনা খুলে বলে এক এক করে। চন্দ্ররাজ, তুই আমার সাথে এরকম করতে পারলি ভাই? তুই আমাকে একবার বলতি, আমি তোকে এই রাজ্যের রাজা বানিয়ে দিতাম, কিন্তু তুই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলি ভাই। না মহারাজ, না। চুপ কর চন্দ্ররাজ, চুপ কর, আর একটাও কথা বলবি না তুই। তোকে আর আমার একদম সহ্য হচ্ছে না। প্রহরী, প্রহরী, এই ষড়যন্ত্রী মন্ত্রী আর মন্ত্রীর বউকে আমার চোখের সামনে থেকে নিয়ে গিয়ে ওই গুপ্ত কুঠুরিতে বন্দি করো। যথা আজ্ঞা মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর মন্ত্রী আর মন্ত্রীর বউকে গুপ্ত কুটুরিতে বন্দি করা হয়। আর ওদিকে কমলিকার রাজা দশরথ ফিরে পায় তাদের হারিয়ে যাওয়া রাজকুমার আর রাজকুমারীকে। এভাবেই ধীরে ধীরে গৌরীপুর রাজ্যে ফিরে আসে সুখ, শান্তি আর সমৃদ্ধি।